দুটো কবিতা সিলেকশন করা হয়েছে, একটা ক্লাস 9 থেকে নেওয়া হয়েছে আর একটা ক্লাস 10 থেকে নেওয়া হয়েছে, এই ক্লাস 11 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, বোধহয় এখন ঠিকঠাক আসছে নাকি? খুব কাছে চলে এসেছি আমি। নুন, এই কবিতাটার ক্ষেত্রে বলে রাখি যে এই কবিতাটা ক্লাস 11 এর আগের বইতেও ছিল, বর্তমান বইতেও রয়েছে। ক্লাস 11 এর যে নতুন বইটা আসছে সেখানে নুনটা রয়েছে। এই কারণে এই নুন কবিতাটা সিলেকশন করা হয়েছে, যাতে করে কোনোরূপ মানে এমন সিলেবাস বদলে গেলে দেখা গেল আমি পড়ে নিয়েছি, সিলেবাস বদলে গেছে, এই একটা সমস্যা হচ্ছে 11-12 এর ক্ষেত্রে। 9-10 এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যা ছিল তাই আছে। তো আমরা এই জায়গা থেকে শুরু করছি। আচ্ছা দেখো, যে কোনো কবিতা আমাদের যখন আমরা এসএসসি দিতে চাইছি এবং সেটা আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, এই এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এবং এসএসসি এখানে পরিষ্কার করে বলতে গেলে তোমাকে একদম আমি ক্লিয়ারলি বলবো যে তুমি কবিতাগুলো মুখস্থ করো, এর কোনো বিকল্প নেই। তুমি কবিতায় যদি খটোমটো কোনো শব্দ পাও, যে শব্দের অর্থ অনেকগুলো মানে অনেক জটিল অর্থ আছে, যেমন ধরা যাক অভিষেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অভিষেকের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, যেখানেই কঠিন অর্থ থাকবে সেই জায়গাটা তোমাকে দেখে রাখতে হবে। আচ্ছা, প্রত্যেককে বলছি একটু মিউট করে দাও, প্রত্যেককে বলছি মিউট করে দাও। যেখানে খটোমটো অর্থ থাকবে, যেখানে প্লেন সহজ, আজকে যে দুটো কবিতা আমরা বেছেছি সেই কবিতা দুটোতে খুব সহজ শব্দ ব্যবহার করা হয়েছে, কঠিন শব্দ নেই। দেখবে আমাদের যেখানে কঠিন শব্দ নেই সেইগুলো থেকে শূন্যস্থান পূরণের প্রশ্ন আসে। আমি আগের দিনই বোধহয় বলছিলাম তোমাদেরকে যে আমরা আগে থেকে অ্যাজাম্পশন করে নেব যে এই প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, এই সম্ভাব্যতা তোমাকে সঠিক উত্তর করতে সাহায্য করবে। অর্থাৎ তুমি আগেই একটা তোমার মনে মনে সেট করে নিচ্ছ যে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। দেখবে খুব বেশি এদিক ওদিক না হলেও মোটামুটি ভাবে চলে আসে ওই জায়গা থেকে, তোমাকে আগে এই সিলেকশনটা করতে হবে। যাই হোক, এই কবিতার ক্ষেত্রে আমি বলে রাখি যে এই কবিতাটা প্রথমেই বললাম যে এটা কমপ্লিট মুখস্থ করতে হবে, কমপ্লিট মুখস্থ, অন্য কোনো উপায়ে তুমি এখান থেকে কাজ করতে পারবে না। এবার মুখস্থ করলে বিষয়, দেখো বিষয়ের প্রয়োজন হয় না, যদি তুমি মুখস্থ করো ঠিক করে, তুমি বিষয় কি এখানে এই তার পরিচয় কবিতা যে পড়েছো অনায়াসে সে বুঝতে পারবে যে এখানে আসলেই কিসের কথা বলা হয়েছে, কোনো জটিলতা নেই, একদম সহজ ভাষায় সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ঠিক এই জায়গাগুলো থেকেই চলে আসে শূন্যস্থান পূরণের প্রশ্ন। হয়তো দেখা গেল পরের লাইন দিয়ে দিল, হয়তো কোনো জায়গায় ক্রম সাজানো, এখন 11-12 যে দেখবে যারা 11-12 ক্লাস করছো বা জড়িত আছে 11-12 সঙ্গে, যে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসছে সেখানে লাইন তুলে দেওয়া হচ্ছে, ক্রম দেওয়া হচ্ছে, এমনভাবে প্রশ্নটা আসছে যে ক্রমাগত সেটা কঠিনের দিকে চলে যাচ্ছে। হয়তো এসএসসিতে সেই রকম প্যাটার্ন আসতে চলেছে, সেই কারণে আমি বলবো তুমি প্রথম থেকেই মানে একদম শুরু থেকেই তুমি এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে নাও যে তোমাকে এই ধরনের প্রশ্ন ফেস হতে চলেছে এবং প্রশ্ন জটিল হবে। তোমার প্রস্তুতিটা যদি জটিল হয়ে যায় তুমি অটোমেটিক সহজ পরীক্ষা দেবে, তোমার প্রস্তুতি যদি সহজ হয় তুমি জটিল পরীক্ষা দেবে, অর্থাৎ তোমার কঠিন পরীক্ষা দেবে তুমি পারবে না। তাই প্রস্তুতি সবসময় একদম তুমুল পর্যায়ে নাও, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিলেই তুমি পারবে। তো এখান থেকে আজকে আমাদের কবিতার বিষয়ের মধ্যে যেটা বলার, দেখো মানে এটা এখনো যে সিলেবাসটা আসেনি, কিন্তু টেক্সট বই থেকে যখন পুরোনো সিলেবাস দেওয়া হয়েছিল সেখানে বলে দেওয়া হয়েছিল যে কবি পরিচিতি থেকে টুকটাক প্রশ্ন আসবে, কবি পরিচিতি এবং তার আনুষঙ্গিক বিষয়গুলো থেকে কিছু টুকটাক প্রশ্ন আসবে। সেই কবি পরিচিতি কি খুব জটিলতার পর্যায়ে যাবে? না, কবির জন্ম কবে, মৃত্যু কবে, তার তার পারিবারিক পরিচয় কি রকম, এই জাতীয় টুকটাক কিছু প্রশ্ন আসতে পারে, এটাই কবি পরিচিতির কথা বলা হচ্ছে। এবং এর বাইরে এসএসসিতে সচরাচর প্রশ্ন হয় না, এবং আজকের দিনে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এসএসসিতে হয়তো এর বাইরে প্রশ্ন দেওয়া হবে না কবি পরিচিতির ক্ষেত্রে, কারণ ওখানে একদম সিলেবাসের মধ্যে সিলেক্টিভ করে দেওয়া হচ্ছে যে কি দেওয়া হতে চলেছে। হ্যাঁ, এবার এসএসসির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছদ্মনাম। কোনো সাহিত্যিকের যদি ছদ্মনাম থেকে থাকে, যেমন কবিতা সিং এর ক্ষেত্রে রয়ে গেছে সুলতানা চৌধুরী, দেখবে এটাও তো কবি পরিচিতির মধ্যেই পড়ে। তো এই ছোটখাটো বিষয়গুলো তুমি সবসময় খেয়াল করবে।
কেন খেয়াল করতে বলছি, কারণ এই ছোটখাটো বিষয়গুলোই ভুল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। যাই হোক, এটা কবি 1931 সালে জন্মগ্রহণ করছেন 16 অক্টোবর ভবানীপুর, কলকাতাতে। পিতা শৈলেন্দ্রনাথ সিংহ, মাতা অন্নপূর্ণা সিংহ। দেখো, একদম তথ্যভিত্তিক প্রশ্ন, এগুলো আসলে বোঝার কিচ্ছু নেই, তুমি যত বেশি বার পড়বে তত তোমার সুবিধা হবে, কারণ এত সংখ্যক কবি রয়েছেন, এত ব্যক্তিত্ব রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু পিতা মাতার নাম আসবে। তুমি একটা চার্ট বানিয়ে ফেলো, তোমাকে এটা আমি সাজেশন দিতে পারি, তুমি একটা চার্ট বানিয়ে ফেলো যে এই কবিতা সিংহ জন্ম এই, মৃত্যু এই ব্যাপার, তার স্বামীর নামেই, যদি পুরুষ হয়ে থাকে তার স্ত্রীর নামেই, অর্থাৎ যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আসছে, তার পারিবারিক পরিচিতি যেগুলো আসছে, তুমি একটা চার্ট বানিয়ে নিতে পারো, যেটা তোমার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে, কিছুটা মানে বেশ খানিক সুবিধা হবে। যাই হোক, আমরা পরের ক্ষেত্রে আসি। কাব্যগ্রন্থ সহজ সুন্দরী 1965, কবিতা পরমেশ্বরী, মানে অর্থাৎ এনার যে আরো কবিতাগুলো রয়েছে, কাব্যগ্রন্থগুলো রয়েছে সেটা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হরিনাবরী। মৃত্যু 1998, বোস্টন, যুক্তরাষ্ট্র। মানে দেখো, আমাদের দেশে, ভারতবর্ষে তিনি মারা যাননি, তিনি বিদেশে মারা গেছেন। কবি পরিচিতি কিরকম, সাহিত্যিক পরিচিতি কিরকম? আধুনিক কর্মজীবী নারীর কণ্ঠস্বর তার কলমে উঠে আসছে। আধুনিক কর্মজীবী নারীর কণ্ঠস্বর, অর্থাৎ তার লেখনীতে যে নারীবাদী যে চেতনা, সেই বিষয়টা উঠে আসছে। এখানে একটু ছোট্ট করে বলে রাখি যে দ্য সেকেন্ড সেক্স বলে 1955-56 সালের দিকে ইংল্যান্ডে একটা বই বেরোয়, দ্য সেকেন্ড সেক্স। সেখানে নারীকে দ্বিতীয় লিঙ্গ বলে উপস্থাপন করা হচ্ছে, এবং পুরুষ হচ্ছে প্রথম লিঙ্গ, অর্থাৎ সমস্ত সুবিধা পুরুষেরা ভোগ করে, নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটা সেই বইতে দ্য সিমন ব্যাভো তিনি লিখলেন বইটা। ঠিক আছে, বোঝাই যাচ্ছে নাম শুনে যেটা কি হতে চলেছে। ওই সময় থেকেই পাশ্চাত্যে নারীবাদী আন্দোলনের সূচনা হয়ে গেল। সেই নারীবাদী আন্দোলনকে ভারতবর্ষে যারা, বিশেষ করে বাংলা সাহিত্যে যারা নিয়ে এলেন, তাদের মধ্যে নবনীতা দেবসেন একজন, দ্বিতীয় জন হচ্ছেন কবিতা সিংহ। অনেক আগে কামিনীরাই এই ব্যাপারটা করেছেন, কিন্তু সেটা তথাকথিত নারীবাদী আন্দোলনের মধ্যে পড়ে না, নারী চেতনাসুলভ জায়গা থেকে তিনি নিয়ে আসছেন। কিন্তু একদম আমি নারীত্বকে প্রতিষ্ঠা করব, এই মানসিকতা থেকে কবিতা সিংহ কবিতা লিখতে শুরু করলেন। কবিতা সিংহের কবিতা, তিনি বলছেন, আমি কবিতা লিখি যখন আমার কবিতা পাই, অর্থাৎ আমি গুছিয়ে গাছিয়ে কবিতা লিখতে বসি না। এক দীর্ঘ সাহিত্যিক জীবনে এই জন্যই হাতে গোনা কয়েকটা মাত্র কাব্যগ্রন্থ, এখানে যে 4টে রয়েছে, তাছাড়াও আর 2টো কাব্যগ্রন্থ। দীর্ঘ সাহিত্যিক জীবন, প্রায় 1945-46 দিক থেকে লিখতে শুরু করেছেন, 1990 একেবারে মৃত্যু পর্যন্ত 1995 পর্যন্ত তিনি লিখেছেন। কিন্তু এই সময়ে তার হাতে গোনা মাত্র কয়েকটা কাব্যগ্রন্থ। তার একটাই কারণ, তিনি বলছেন, আমার কবিতা পেলে আমি কবিতা লিখতে বসি। কবিতা পাওয়া জিনিসটা কি, এটা আমরা জানি। যখন তোমার সময় অনুভূতি আসে না, কবিতা অনুভূতি করে, কবিতা অনুভূতিকে প্রেজেন্ট করে। তোমার যখন অনুভূতি আসছে, মানে ওনার যখন অনুভূতি আসছে, তখন তিনি লিখতে বসছেন। স্বাভাবিকভাবেই তিনি কম কবিতা লিখবেন, কারণ অনুভূতি সবসময় মানুষের সমান থাকে না, বা অনুভূতি আসেও না। স্বাভাবিকভাবেই কম কবিতা লিখলেন, তাই কাব্যগ্রন্থের সংখ্যাও কমে গেল। কিন্তু এই সাহিত্যিকই অনেক বেশি উপন্যাস লিখেছেন, অনেক ছোট গল্প লিখেছেন, এগুলো তিনি লিখছেন। এবং কোন কোন পত্রিকায় লিখছেন একটু খেয়াল করে দেখো। দেশ, প্রসাদ, শতবিশা, কৃত্তিবাস। প্রসাদ খুব জনপ্রিয় না হলেও শতবিশা এবং কৃত্তিবাস খুব জনপ্রিয়, আর দেশ এখনো চলছে। বন্ধুরা ডাকতেন ভার্জিনিয়া উল্ফ নামে, এটাও আর একটা ছদ্মনাম বলা যেতেই পারে। অর্থাৎ বাংলার ভার্জিনিয়া উল্ফ কাকে বলা হয়? কবিতা সিংহকে। দেখো, এই যে কবি পরিচিতির মধ্যে যে বিষয়টা উঠে আসছে, এটাকে মানে তোমাকে সব সময় সতর্ক রাখতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে। পরিচয়, এবার এনার পরিচয় কি হচ্ছে? ইনি উল্লেখযোগ্য কবি, উপন্যাসিক, সাংবাদিক। ক্লিয়ার? সাহিত্যিক বৈশিষ্ট্য, কবিতায় বলিষ্ঠ নারীবাদী কণ্ঠস্বরের প্রকাশ ঘটছেন তার কবিতার মধ্যে। কবিতায় বলিষ্ঠ নারীবাদী কণ্ঠস্বর। আচ্ছা, এখানে বলে রাখি, নারীবাদীর মূলত 2টো প্যাটার্ন হয়। একটা হচ্ছে নারী পুরুষ সহাবস্থানে বিশ্বাস করে একজন, আর একজন নারী পুরুষের সহাবস্থান নয়, নারী শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চায়। দেখো, কোনটা ভালো কোনটা খারাপ আমার সেই বিচার্য বিষয় নয়। কবিতা সিংহ ব্যালেন্স করার পক্ষপাতী, অর্থাৎ নারী এবং পুরুষের সমানাধিকার থাকবে, এটাতেই তিনি বিশ্বাস করেন। কেউ বড় কেউ ছোট হবে না। কিন্তু বর্তমান দিনে, অর্থাৎ 80 দশক 70-এর দশকে নারীবাদী কবিরা এসে, মানে ধরা যাক মল্লিকা সেনগুপ্ত থেকে শুরু করে আরো যারা আসছেন 80 দশকের পরবর্তী সময়ে, অর্থাৎ 1980 পরবর্তী সময়ে, তারা মূলত নারীত্বকেই শ্রেষ্ঠত্বের পর্যায়ে বসাতে গেলেন। এখন দেখো, যখন কোনো একটা বিষয়কে শ্রেষ্ঠত্বের পর্যায়ে বসাতে যাওয়া হয়, অন্য পক্ষ যখন নিচে নেমে যায়, তারাও চেষ্টা করবে
উন্নত পর্যায়ে পৌঁছতে। সেই কারণে কবিতা সিংহের কবিতাকে কোথাও গিয়ে একটা ব্যালেন্সিং ওয়েতে দেখা যেতে পারে, এবং তিনি কোথাও ওই সেকেন্ড সেক্স না হয়ে একদম ব্যালেন্সিং ওয়েতে সমস্ত বিষয়টা দেখতে চাইলেন। তার কবিতার মধ্যে সেই বিষয়টা উঠে আসছে, সামাজিক শোষণ ও ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ। তার প্রত্যেকটা কবিতা, তার প্রত্যেকটা সাহিত্যে সামাজিক শোষণের কথা উঠে এসছে। তুমি যখন এই যে আমাদের কবিতা, এই তার পরিচয়টা তুমি দেখবে, তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে একটা মেয়েকে সমস্ত রকম ভাবে আঘাত করার পরেও সে কিভাবে ফিরে আসছে। এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। অস্তিত্বের সংকট ও আত্মপরিচয়ের অনুসন্ধান তার কবিতার অন্যতম বিষয় হয়ে উঠছে। আমিত্বের সন্ধান, আমি কোথায় কোথায় জড়িয়ে আছি, অর্থাৎ অস্তিত্ব, আমার অস্তিত্ব, তার সঙ্গে আমার পরিচয়ের অনুসন্ধান তিনি তার কবিতার মধ্যে দিয়ে তুলে নিয়ে আসতে চাইলেন। এই গেল কবিতা সিংহ সম্পর্কে খুব সংক্ষেপে কয়েকটা কথাবার্তা। এটাই যে একমাত্র এটা নয়, কিন্তু যেটুকু নইলে নয় আমি সেটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। কবিতা ঢোকার আগে কিছু প্রেক্ষাপট আর বিষয়বস্তু আমি তোমাদের এখানে দেখে নাও। কবিতার বিষয়বস্তু কি মানে সচরাচর বা সব সময়ের জন্য খুব বড় কবিতা, বিদ্রোহী কবিতার মতো নজরুলের এই কবিতাগুলো ছাড়া, বা খুব বড় কবিতাগুলো ছাড়া, আকারের কথা বলছি, সাইজের কথা বলছি, এই কবিতাগুলো ছাড়া যে কোনো কবিতায় একটা মাত্র বিষয়বস্তুর উপর লেখা। এমনকি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে চরম সত্য, যে কোনো কবি সারা জীবনে একটা মাত্র কবিতা লেখেন, একটা মাত্র অনুভূতিকেই তিনি বিভিন্ন রূপে প্রেজেন্ট করতে চান। যার অনুভূতি যত বেশি তার কবিতা সংখ্যাও তত বেশি হয়ে যায়। কিন্তু শেষকালে গিয়ে যদি তুমি দেখো আসল কথা, তার কবিতার বিষয়বস্তু কি, যদি দেখো এই বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন, অর্থাৎ তুমি কোথাও গিয়ে আইডেন্টিফাই করে দিলে যে ইনি এই রকমই লেখেন বা এনার বক্তব্য বিষয় এটা। অর্থাৎ সারা জীবনে কবি একটাই কবিতা লেখেন। এটা বিনয় মজুমদার বলো, এটা জীবনানন্দ বলো, বিভিন্ন জনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আমরা এই কবিতার ক্ষেত্রে ফিরে আসি। বিষয়বস্তু কি? এক নারীর চরম বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো এবং এক নতুন পরিচয়ে স্থিত হওয়ার আখ্যান এটি। প্রধান বিষয় কি? সুখ, দুঃখ, যন্ত্রণা একজন নারীকে ধ্বংস করতে পারে না, বরং এই অভিজ্ঞতা তাকে আরো শক্তিশালী, দৃঢ় এক দৃষ্টান্তে পরিণত করে। এটি নারী শক্তির এক সার্বজনীন ঘোষণা। কোথাও গিয়ে এই যে যতই বলি না কেন, এটা মূলত নারীবাদী চেতনার কবিতা, কোথাও গিয়ে এই যে দুঃখ, শোক, যাতনা একজন মানুষকে ধ্বংস করতে পারে না, এটা তো আমরা মনে করতেই পারতাম। এই কারণেই তথাকথিত অর্থাৎ বর্তমান যুগে নারীবাদীর সঙ্গে নবনীতা দেব সেন, কবিতা সিংহ তফাৎ হয়ে যান। তিনি কোথাও গিয়ে শুধুমাত্র একজন নারীর কথা বলেন না, তিনি কোথাও গিয়ে নারীর অন্তরালে সমাজে যারা সেকেন্ড সেক্স বলা যেতে পারে না, যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ, অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির মানুষ, যারা প্রথম শ্রেণী সব পেয়েছে ক্যাটাগরি আর কিছু না পেয়েছে ক্যাটাগরি, এই নারীবাদকে সামনে রেখে এই দ্বিতীয় ক্যাটাগরিকে কবিতা সিংহ তার কবিতায় তুলে নিয়ে আসেন। এটাই কবিতা সিংহের আলাদা করে বিশেষত্ব, এবং এই কারণেই কবিতা সিংহকে অন্যভাবে আমরা পড়ছি। এটাই গেল কবিতা সিংহ সম্পর্কে একদম বেসিক কিছু কথাবার্তা। এবার কবিতায় আসি। কবিতা, এই তার পরিচয়। দেখো, নাম শুনেই তুমি বুঝতে পারছো তার পরিচয় দিচ্ছে। ভেবেছিল আর উঠবে না, ভেঙে গেছে হাঁটু তার, ভেঙে গেছে বুকের পাঁজর, জলে ভাসছে সব তার উদল উপুর। ভেবেছিল দূর নামে ঝাঁক ঝাঁক পুটি, খুবলে খেয়ে যাবে তার চোখ। ভেবেছিল বজ্রপাতে ভেঙে গেছে তার শিরদাঁড়া, দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে আর শোক। পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ভেবেছিল আর উঠবে না, কারো সম্পর্কে বলা হচ্ছে, তাকে আঘাত করা হয়েছে, সে আর উঠবে না। ভেঙে গেছে হাঁটু তার, হাঁটু ভেঙে গেছে। এই হাঁটুটা কিন্তু প্রতীকী শব্দ। তার চলার ক্ষমতা ও মানসিক শক্তি বা সাহস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে, এটাই বোঝানো হচ্ছে এর মধ্যে দিয়ে। ভেবেছিল দূর নামে জলে ভাসছে সব তার উদর উপর, জলে ভাসছে সব তার, আচ্ছা একটু, জলে ভাসছে সব তার, অর্থাৎ তার মৃতদেহ জলে ভাসছে, নগ্ন অবস্থায় মুখ থুবড়ে বা মুখ উল্টে ভাসছে তার সব দেহ। অর্থাৎ এখানে এসে এক প্রকার অসহায়তা, পরাজয়, সম্মানহানিকেই ইঙ্গিত করা হচ্ছে। একটা জিনিস মানে কবিতার ক্ষেত্রে এই একটা মাত্রই অর্থ হবে এটা ভেবে নেওয়াটা ভুল। কখনোই একটা অর্থই হতে পারে না।
আমি বলার পরে তুমি যদি আরো একাধিক বা ততোধিক অর্থ বের করতে পারো তখনই কবির সার্থকতা। সেভাবেই গোটা বিষয়গুলো কবিরা লিখে থাকেন। যাই হোক, ভেবেছিল দূর নামের ঝাঁকঝাঁক পুঁটি, পুঁটি মাছের কথা বলা হচ্ছে। মনে করা হয়েছিল যে সমাজের নিন্দা বা দুর্নাম তাকে আক্রমণ করবে, যা পুঁটি মাছের মতো অসংখ্য বা অতি ক্ষুদ্র, মানে ঝাঁক বেঁধে যে যারা আক্রমণ করে, সমাজ সবসময় এইরকমই ইঙ্গিত করে বা এইরকমই কাজ করে। খুবলে খেয়ে নেবে, খুবলে খেয়ে যাবে তার চোখ। তার এই নিন্দা বা তার দৃষ্টিশক্তি, সম্মান বা আত্মোপলব্ধি নষ্ট করে দেওয়ার কথাই বলা হচ্ছে। ভেবেছিল বজ্রপাতে ভেঙে যাবে তার শিরদাঁড়া, দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে আর শোক। কোনো ভয়ঙ্কর আঘাতে, এখানে বলা যেতে পারে আর কি, কোনো ভয়ঙ্কর আঘাতে তার আত্মবিশ্বাস, তার মূল শক্তি ভেঙে গেছে। তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট, যন্ত্রণা এবং গভীর শোক দেওয়া হয়েছে। শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা, শোক খেয়ে গেছে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সম্ভবত দুঃখ পেলে, শোকগ্রস্ত হলে তার কোনো শক্তিই অবশিষ্ট থাকে না। শোক খেয়ে গেছে তার, শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা, তার সব বিষ, সব নীল, সব অহমিকা। কীট দষ্ঠ পুঁথির মতন তার ছিদ্র করে নিয়েছে জলুস, অর্থাৎ জৌলুস। কি দাঁড়ালো তাহলে? শোক তার জীবনী শক্তিকে ভিতর থেকে ক্ষয় করে তাকে দুর্বল করে দিয়েছে। তার ভেতরে সমস্ত কষ্ট, সমস্ত বিষণ্ণতা, আত্মমর্যাদা বোধ যেন মুছে গিয়েছে। অহমিকা বলতে আত্মমর্যাদা বোধের কথাই বলা হচ্ছে। নীল, এখানে নীল রং একটা প্রতীক, রঙের কথা ব্যবহার করা হচ্ছে, এটা বিষণ্ণতার প্রতীক। কীটদষ্ট পুঁথির মতো তার ছিদ্র করে নিয়েছে জলুস, অর্থাৎ জৌলুস। পোকায় খাওয়া পুরনো পুঁথির মতো তার বাইরের ও ভেতরের উজ্জ্বলতা বা সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ তার সমস্ত কিছু, তার জীবন, তার মানসিকতা, তার বেঁচে থাকার যে জোশ, সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। চিনতে পারে না তাকে তাহার ভাস্কর, চিনতে পারে না তাকে তাহার ভাস্কর। অর্থাৎ তার পরিবর্তন এতই গভীর যে যাকে বা যে তাকে সৃষ্টি করেছে সেই তিনিও তাকে ভালো করে চিনতে পারছেন না, তিনি ভালো করে শনাক্ত করতে পারছেন না। কোথায় সে আনকোড়া, কোথায় পালিশ, দাঁড়িয়ে রয়েছে তবু খাড়া সেজে, কোথাও কখনো ঝোঁকেনি। অর্থাৎ এত কিছুর পরেও সে এখনো দাঁড়িয়ে রয়েছে, কখনো সে হার স্বীকার করছে না। এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা। দেখো, কোথাও গিয়ে মানে ধাক্কা খাওয়ার পরে আবার ঘুরে দাঁড়ানোর চিন্তা। তাই বলা হচ্ছে এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা। এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা। কোন প্রতিকূলতার কাছে সে মাথা নত করেনি। সে আর কেবল সাজিয়ে রাখা বা পুজো করার বস্তু নয়। অর্থাৎ নারীকে যেভাবে দেখা হয় মূলত, সে এখন পৃথিবীর পাথর। বেদনার কারুকর্মে, শোকের কর্ণিকে এখন সে নারী এক দৃষ্টান্তের মতো। অর্থাৎ বেদনা এবং শোকের অভিজ্ঞতাই তাকে নতুন করে গড়ে তুলেছে, তাকে শৈল্পিক রূপ দিয়েছে। সমস্ত কষ্ট, সমস্ত প্রতিকূলতা জয় করে সে এই সময়ে বা এখন অন্যদের কাছে একটি অনুপ্রেরণার বার্তা হয়ে ফুটে উঠছে। দেখো, কোথাও গিয়ে একবারের জন্যও হয়তো সরাসরি নারীবাদের কথা ইঙ্গিত করা হলো না। এই কবিতাটা তুমি কি নারীবাদী করে পড়বে? হ্যাঁ, নারীবাদী মানসিকতা থেকে আমরা এই কারণেই বলছি, কারণ এটা কবিতা সিংহ লিখছেন। আমরা কোথাও গিয়ে একজন কবিকে না এক একটা জায়গায় দাঁড় করিয়ে দিই, এটা অতি সরলীকরণ প্রবণতা। যেমন বিদ্রোহী কবি নজরুল কি প্রেমের কবিতা লেখেননি? অনেক লিখেছেন। তুমি দেখতে থাকবে একজন কবি কোথাও দুঃখবাদী কবি, কোথাও ভোগবাদী কবি, একদম চিহ্নিতকরণ করে দিই। তার মানে কোথাও গিয়ে আমরা অতি সরলীকরণ দোষে দুষ্ট হয়ে যাই। তুমি এখানে খুব ভালো করে খেয়াল করতে পারবে যে যদি তুমি ওই যেটা বললাম যে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে তুলে নিয়ে আসার প্রসঙ্গ হয়ে থাকে, অবশ্যই সেভাবেও কবিতাটা পড়া যায়। কিন্তু আমাদের এসএসসিতে এই প্যাটার্নের প্রশ্ন আসবে না। আমাদের কি প্যাটার্নের প্রশ্ন আসবে? আমাদের এমসিকিউ আসছে, আগের লাইন পরের লাইন আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, কিংবা ধরে নাও এই জায়গা থেকে আরো কি প্রশ্ন আসবে সেটা একটু আমরা দেখবো। কি প্রশ্ন আসছে দেখে নাও এবার। চিনতে পারে না তাকে তাহার ভাস্কর, এই পংক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, চিনতে পারে না তাকে তাহার ভাস্কর। ডি, নারীর আত্মপরিচয়ের এক নতুন রূপ
গড়ে উঠেছে। ওই যে বললাম, এখানে দেখো কবিতা সিংহ, এটা যদি নারীটাকে সরিয়ে দিয়ে মানুষের আত্মপরিচয়ের এক নতুন রূপ ফুটে উঠেছে, অবশ্যই আমরা করতে পারতাম। এটাই হচ্ছে কবিতা। পরের প্রশ্ন, এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা, কবির এই বক্তব্যের মূল তাৎপর্য কি? এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা, কবির এই বক্তব্যের মূল তাৎপর্য কি? নারী প্রথাগত চিত্র নয়, সে বাস্তব সংগ্রামী চেতনার প্রতীক। দেখো, মানে এই ধরনের প্রশ্ন আসলে শুধু মুখস্থ নয়, তোমার বোধ শক্তিও কাজ করাতে হচ্ছে। তার মানে কোথাও আমি বলছি বটে মুখস্থ, কিন্তু যখন আমরা এই ধরনের প্রশ্ন সেটআপের দিকে যাব, যদিও এসএসসি এই ধরনের প্রশ্ন করবে কিনা সন্দেহ আছে, সচরাচর এখনো পর্যন্ত যত প্রশ্ন এসছে সেটা হয়নি, কিন্তু শেষ যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা হয়ে গেছে সেখানে 20% প্রশ্ন কিন্তু বোধের ওপরে ছিল, অর্থাৎ শুধুমাত্র স্মৃতির ওপর নির্ভর না করে বোধের প্রশ্ন দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকেও তুমি কিন্তু একটু সতর্ক থেকে প্রস্তুত হও। আমরা মূলত বোধের ওপরে গিয়েছি এই প্রশ্ন সেট করার সময়, তোমরা যখন ওই এমসিকিউ প্র্যাকটিস করবে এটা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বজ্রপাতে ভেঙে গেছে তার শির দ্বারা, এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? বজ্রপাতে ভেঙে গেছে তার শির দ্বারা, এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? নারীর মানসিক ও নৈতিক শক্তিতে আঘাত এসেছে। 4 নম্বর প্রশ্ন, জলে ভাসছে তার সব তার, এই চিত্রকল্পটি কি বোঝায়? নারীর মৃত্যুর দৃশ্য? একদম, সমাজের চোখে নারী মৃতপ্রায় ও অবহেলিত। 5 নম্বর প্রশ্ন, এখন সে নারী এক দৃষ্টান্তের মতো, এই পংক্তির দ্বারা কি বোঝানো হয়েছে? নারী প্রতিরোধ ও আত্মপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। নারী প্রতিরোধ ও আত্মপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। একদম, অপশন সি, নারী প্রতিরোধ ও আত্মপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। আমরা নুন কবিতায় যাওয়ার আগে কিছু বিষয় আরেকটু দেখে নিতে চাইব, সেটা এটা দেখো, এগুলো তোমাদের যে নোটটা যাবে সেখানে খুব ভালো করে দেওয়া আছে, তোমরা এটা দেখেছো। এই যে কোনো উদ্ধৃতি, একটা বলে রাখি, এখানে আমাদের হয়তো এখন এই ধরনের প্রশ্ন পাবো না, হয়তো এই ধরনের প্রশ্ন পাবো না। কেন বলছি পাবো না? তার কারণ আমাদের প্রশ্নের প্যাটার্ন বদলে গেছে। এটা আমরা মূলত সেট করেছি এই ভেবে, এটা দেখবে যদি তুমি 2016তে যে সিলেবাস ছিল সেখানে এক জায়গায় বলা হচ্ছে উদ্ধৃতির ব্যাখ্যা, উদ্ধৃতির ব্যাখ্যা, আমরা মূলত প্রশ্নটা সেট আপ করেছি সেভাবে। হয়তো এমসিকিউ প্যাটার্নে চলে আসতে পারে, যেটা আমরা দিলাম প্রশ্নটা। এবার এই জায়গাটা আসবে কি আসবে না, এখানে কিন্তু আমাদেরও কোথাও সন্দেহ রয়েছে, কারণ এসএসসি অনেকদিন হয়নি, কি প্যাটার্নের প্রশ্ন হচ্ছে আমরা জানি না, কিন্তু সিলেবাসে এটা লেখা আছে উদ্ধৃতির ব্যাখ্যা। অর্থাৎ এই যে ভেঙে গেছে হাঁটু পাঁজো, এটা এই বলতে বা এই কথাটা বলতে কবি কি বুঝিয়েছে, আমরা যে ধরনের প্রশ্ন সেট করেছি আর কি। তাই এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে, কোনটা আঘাতের চিহ্ন, কোনটা প্রতীকের কথা বলা হচ্ছে, জলে ভাসছে সব, শুধু এটা নয়, নীল নীল রঙের প্রতীকের কথা বলা হচ্ছে। মানে তুমি যখন পড়ছো এই সমস্ত জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ একটা শব্দ মিস হয়ে গেলেই হয়তো সেটা থেকে প্রশ্ন আসবে এবং তুমি হয়তো পারছো না। ওই একটা প্রশ্নই তোমাকে হয়তো এসএসসি না পেতে সাহায্য করছে। তাই তোমার প্রথম লক্ষ্যই হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন করা। আর একটা কথা আমি বলে দিতে চাই, টেক্সট যখন হচ্ছে আমরা বারবার মনে করি যে আমাদের ব্যাকরণ ভুল হবে, ব্যাকরণ ভুল হবে, কিন্তু কোথাও গিয়ে আমি তোমাদের একদম মানে অভিজ্ঞতা থেকে বলছি, গত মাদ্রাসার অভিজ্ঞতা থেকেও বলছি, যারা যারা মনে করতো যে ব্যাকরণ ভুল হবে তাদের না টেক্সট ভুল হয়েছে। হয়তো তোমার হয়তো ঠিক হয়ে গেছে, বাই চান্স, এটা বাই চান্স বলছি এ কারণে, এত এত টেক্সট কোনটা ঠিক আর কোনটা ভুল হবে বা কোনটা তুমি ভুলে যাবে এটা বুঝে নেওয়াটা দুষ্কর। তুমি ধরে নেবে ব্যাকরণ কিছু সিলেক্টিভ জায়গা রয়েছে, একদম সিলেক্টিভ জায়গা রয়েছে, তার বাইরে ব্যাকরণের প্রশ্ন আসবে না, আসেও না। ব্যতিক্রমী বামনদেবের চক্রবর্তীর বইয়ে যে ব্যতিক্রমী উদাহরণগুলো দেওয়া আছে সেখান থেকে মূলত ব্যাকরণের উদাহরণগুলো তুলে নিয়ে আসা হয় এবং সেখান থেকে প্রশ্ন করা হয় গেল। কিন্তু টেক্সটের তো এরকম ধরা বাঁধা জায়গা নেই, এত সংখ্যক টেক্সট, আমরা টেক্সট তুলনায় ওই সহজ বলে কম পড়ি, ব্যাকরণটা কঠিন বলে বেশি পড়ি, যার সুবাদে আমরা যে কটা ভুল করব সেটা টেক্সট,
65-60 পরীক্ষা হচ্ছে, তুমি ধরে নাও এখানে 30 হয়তো টেক্সট থেকে থাকবে, কারণ টেক্সট অনেক বেশি, বাকি 30 হয়তো সাহিত্য ইতিহাস ব্যাকরণ থেকে থাকবে, হয়তো বলছি, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে এটা ক্লিয়ার নয়। অনুমান আমার যেটা সবসময় দেখছি যে পিএসসি ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে সবসময় দেখছি টেক্সটটা বেশি দেওয়া হয় আর সাহিত্য ইতিহাস ব্যাকরণটা কমিয়ে দেওয়া হয়। এখন 30-15-15 হতেই পারে, এটা কিন্তু আমার চিন্তা, আমি ভুল হতে পারি, আমি বলছি ভুল হওয়াটাই স্বাভাবিক, আমি ভুল হতে পারি, কিন্তু এটা খেয়াল রেখো যে আমরা ভুল করি টেক্সট থেকে, তাই এই টেক্সট ব্যাপারটা তোমাকে সবসময় স্মরণে রাখতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের যাবতীয় জিজ্ঞাসায় এই যে নাম্বারটা আমাদের দেওয়া আছে, এই নাম্বারটাই ফোন করবে যাবতীয় জিজ্ঞাসাতে, এই যে 9123669664 এই নাম্বারে ফোন করবে। প্রথম তোমাদের দিক থেকে প্রশ্ন আসবে যে কোর্স কতদিনের মধ্যে শেষ হবে, এটা প্রথম প্রশ্ন। কোর্স আগস্টের মধ্যে রিভিশন সহ শেষ হবে, যেহেতু নোটিফিকেশন 3 মাসের, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার কথা আছে, রিভিশন করে আগস্টের মধ্যে কোর্স শেষ হবে। গেল প্রথম পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে কোর্স ফি কত হবে, এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, সেই ব্যাপারটা যদি বলি, এই হচ্ছে কোর্স ফি, দেখে নাও। আর এই যে কোর্স ফিটা বলছে সেটা প্রথম 50 জনের জন্য, অর্থাৎ যারা 9-10-এ ভর্তি হচ্ছে তাদের 3899 টাকা, আর যারা 11-12-এ আসছে তাদের 5499 টাকা। আমরা যেহেতু এখানে বাংলার রয়েছি তাই শুধুমাত্র বাংলার কথাটা এখানে বললাম। এই অফারটা শুধুমাত্র 50 জনের জন্য। এর বিস্তারিত কথা বলার জন্য তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করবে, 9123669664, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, তাহলে বিস্তারিত আরো যেটুকু ব্যাপার আছে তোমরা জেনে যাবে। নুন জয় গোস্বামীর কবিতা, দেখো যখনই যে কোনো কবিতা যখন আমরা পড়ব তখন কবিত্ব বুঝে বেশি লাভ, অর্থাৎ কবিকে জেনে নেওয়াটা আমাদের বেশি লাভ কবিতা বোঝাচ্ছে। জয় গোস্বামী কি ধরনের মানুষ, তিনি এখনো জীবিত রয়েছেন, এখনো কবিতা লিখছেন। এই জীবিত যারা থাকে না তাদের না আমাদেরকে বুঝে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। তার কারণ কি বলতো, মানে আমরা দেখো আজকের দিনে দাঁড়িয়ে সুভাষ মুখোপাধ্যায়কে যে রাজনৈতিক দলের ব্যক্তিত্বই হোক না কেন তাকে ঠিকঠাক বলে আমরা মেনে নিই। আমি জানি না সুভাষ মুখোপাধ্যায় ব্যক্তি জীবনে কি করে বেরিয়েছেন, কিন্তু জয় গোস্বামী আমাদের বড় কাছাকাছি, তিনি এখনো জীবিত রয়েছেন। তিনি যদি কোনো শাসক দল, যদি কখনো শাসক দলের রাজনৈতিক ছত্রছায়ায় যাচ্ছেন, আমরা তাকে দাগিয়ে দিই, এই লোকটা ভালো না, এত কিছু হচ্ছে তারপরেও সরকারের বিরুদ্ধে কথা বলছে না। এই জীবিত কবিদের ক্ষেত্রে এই সমস্যাটা আমরা সব সময়ের জন্য ফেস করি। তাই যখন কোনো জীবিত কবির কবিতা আমরা পড়ছি এই সমস্যাটা আমাদের হবেই। তাই আমরা এই ক্ষেত্রে বিশেষ করে জয় গোস্বামীর মতো জীবিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যক্তি জীবনটা আমাদের খুব কাছাকাছি থাকার দৌলতে আমরা শুধুমাত্র তাদের কবিতা নিয়েই কথা বলবো, তাদের কবিত্ব বা কবিদিক নিয়ে আমরা কথা বলবো না। তার কারণ এই সমস্যাটা সব সময়ের জন্য ফেস করবো আমরা, এই সমস্যাটা এড়ানোর জন্যই আমরা সরাসরি কবিতায় ঢুকবো। জয় গোস্বামীর যেটুকু পরিচিতি নইলেই নয়, আমাদের পড়তে হবে সেটা 1954 সালে জয় গোস্বামী জন্ম নিচ্ছেন। জয় গোস্বামীকে 60-এর দশকের কবি বলে অভিহিত করা হচ্ছে। জয় গোস্বামী 1977-এ প্রথম কবিতা লিখছেন, কাব্যগ্রন্থ প্রকাশ করছেন যখন নকশাল আন্দোলন চলছে, সেই সময় তিনি কবিতা লিখছেন। সেই সময় একদম ইয়াং একজন ধুতি পরা, রানাঘাট শহরে থেকে শিয়ালদা যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, কলেজ স্ট্রিটে ঘুরছেন, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘোরাঘুরি করছেন। এইভাবে তার বেড়ে ওঠা, এই পদ্ধতিতে যার বেড়ে ওঠা, অর্থাৎ 5-এর দশকে সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে যার বেড়ে ওঠা, তার কবিতা, বিনয় মজুমদার যার পথপ্রদর্শক হয়ে যান, তার কবিতা একটা অন্য পর্যায়ে পৌঁছে যেতে বাধ্য। জয় গোস্বামী এখন কি কবিতা লেখেন সেটা আমাদের কাছে গৌণ। এই কারণেই গৌণ, একটা কবিতা না সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বিখ্যাত হয়ে যায় না। জয় গোস্বামীর বেশ কিছু কবিতা আছে, মালতীবালা বালিকা বিদ্যালয়, দারুণ দারুণ, কোনো তুলনাই হবে না। কিন্তু আবার এমন কিছু কবিতা আছে যেটা মোটেও ভালো না। এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা জীবনানন্দের ক্ষেত্রেও প্রযোজ্য। জয় গোস্বামী আলাদা নয়। তাহলে আমাকে কেন আলাদা করে বলতে হচ্ছে? এই কারণেই তিনি জীবিত রয়েছেন বলে। তার কারণ ওই যে বললাম, কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকার জন্য আমরা তাকে আগেই মার্ক করে দেব, এ ভালো না, এর সাহিত্য এ ওই। এই আইডেন্টিফিকেশনটা আমাদের খুব সাহিত্যের ক্ষেত্রে ক্ষতি করে, প্রচন্ড ক্ষতি করে। আমরা সেই জন্যই জয় গোস্বামীর কিছু জিনিসকে আমরা বাদ দিয়ে এগিয়ে চলছি।
আধুনিক কবিতার এক অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী কণ্ঠস্বর। কেন জনপ্রিয়? এখন দেখো, জনপ্রিয় আর শ্রেষ্ঠ বা ভালো কবির মধ্যে তফাৎ আছে। জনপ্রিয় কবি তারাই হন যারা এমন কিছু লিখে দিলেন যেটা প্রত্যেকটা মানুষকে টাচ করে দেয়। এখন দেখবে অনেক লাইব্রেরিয়ান আছে যারা লাইব্রেরিতে যদি যাও, আমার ক্ষেত্রে আমি ফেস করেছি, বলে জয় গোসাইয়ের পর তো আর কোনো কবিই আসেনি, মানে বাংলা সাহিত্যে নাকি জয় গোসাই অর্থাৎ জয় গোস্বামী একমাত্র বা শ্রেষ্ঠতম কবি, তারপরে আর কোনো কবিই আসেনি। এইরকম চিন্তাভাবনা প্রযোজ্য। তো এই হচ্ছে জনপ্রিয়তার নমুনা। তার আগে কি এলো, তারপরে কি এলো, সুনীল গঙ্গোপাধ্যায়কে ছাড়িয়ে কি জয় গোস্বামী লিখলেন, শক্তি চট্টোপাধ্যায়কে ছাড়িয়ে গেলেন কি, তা কিন্তু আমরা জানি না। কিন্তু এই হচ্ছে জনপ্রিয়তার নমুনা। শক্তিশালী কণ্ঠস্বর কেন? আমরা এই কবিতাটা পড়লেই বুঝতে পারবো তাকে কেন আমরা শক্তিশালী বলছি। সাহিত্যিক বৈশিষ্ট্য কি? তার সাহিত্যের বৈশিষ্ট্য দেখাবে সাধারণ মানুষের জীবন। আবারও বলছি, 2010 সালের বা 15 সালের পরবর্তী জয় গোস্বামীর যে কবিতাগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষের জীবন কম উঠে এসছে। প্রেম, যন্ত্রণা, বিদ্রোহের সার্থক রূপাকার, এই কথাগুলো যে সময়ের কাব্যগ্রন্থটা আমরা পড়ছি, অর্থাৎ আমাদের যে কাব্যগ্রন্থ ভূতম ভগবান কাব্যগ্রন্থের যে কবিতা পড়ছি, সেই ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। আমরা যে জায়গাটাই পড়ছি সেই জায়গা থেকে আমরা তুলে নিয়ে আসছি এবং সেই জায়গাটাই এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছি। যে সময় অর্থাৎ 8-এর দশকে, 1985 সম্ভবত, আমি সালটা বলে দিচ্ছি, যে সময়ে কবিতাটা লিখছেন সেই সময়ের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। অন্য সময়ের ক্ষেত্রে আমরা জয় গোস্বামীকে ধরবো না। সমাজ ও সময়ের প্রতি সংবেদনশীল দৃষ্টি তার কবিতার মধ্যে দেখতে পাওয়া যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট জয় গোস্বামীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিম্নবিত্ত জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন। আমাদের যে নুন কবিতাটা পড়তে চলেছি সেই কবিতাটাতে এই জিনিসটা প্রতি ছত্রে ছত্রে তিনি ঠেসে ঠেসে দিয়েছেন। এই ব্যাপারটা তোমাকে খেয়াল করতে হবে। মূল ভাব কি? মূল ভাব হচ্ছে নিম্নবিত্ত দিন আনা দিন খাওয়া মানুষের জীবনের প্রতিচ্ছবি, অর্থাৎ পুরো জলছাপ ফুটে উঠেছে এই কবিতাটার মধ্যে দিয়ে নিম্নবিত্ত মানুষের, যারা দিন আনে দিন খায়। বিষয় কি? অভাবের সংসার। যারা অভাবের সংসারে তারা অল্পেতেই খুশি হয়। দৈনন্দিন জীবনের কষ্ট, ধার দেনা, সুখ দুঃখের বাস্তবতা, কষ্ট ভোলার নেশার আশ্রয় গ্রহণ, মানে নেশা করছেন। আমরা যারা দেখবে যে অনেকে আছে যে কষ্ট ভুলে থাকার জন্য মদ খাচ্ছে, যদিও এটা কতটা অজুহাতও বটে, কিন্তু কষ্ট ভুলে থাকার জন্য মদ খাচ্ছে বা নেশা করছে। দারিদ্র্যের মধ্যেও সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ আমি সৌন্দর্য প্রিয় বা আমার কোথাও রোমান্টিসিজম ভাবতে চাইছি বা রোমান্টিসিজম আনতে চাইছি জীবনের, এই বিষয়গুলো সবসময় যেন উঠে আসছে। জীবনের ন্যূনতম চাহিদা, না পাওয়ার যন্ত্রণা, তার থেকে উদ্ভূত ক্ষোভ এই কবিতার মূল বিষয় হয়ে উঠছে। কাব্যগ্রন্থের নাম ভূতুম ভগবান। এটা ভালো করে দেখে নাও, বানানটা একটু আমি দেখে বলে দিচ্ছি যে এই বানানটাই রয়েছে কিনা। একটু দাঁড়াও, ভূতুম ভগবান বানানটা এটাই কিনা। হ্যাঁ, এই বানানটাই ভূতুম ভগবান। আচ্ছা, না, এই বানানটা নয়, এটা ভয়ে দীর্ঘই লেখা আছে, এটা ভুল আছে, এই বানানটা হবে। ঠিক আছে, তাহলে কবিতার বিষয়ের ক্ষেত্রে চলে আসি এবার। নুন এর নাম শুনে এটা অন্যরকম মনে হতে বাধ্য নয় কি, যে নুন আসলে কত তুচ্ছ একটা জিনিস, কিন্তু যে জিনিসটা না থাকলে সমস্ত কিছুই স্বাধীন হয়ে যায়। এই বিষয়টা তোমাকে সবসময় খেয়াল রেখে নুন কবিতাটা পড়তে যেতে হবে। শুরু করি এবার। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা অল্পেতে খুশি, কি হবে দুঃখ করে। আমরা অল্পেতেই সন্তুষ্ট। তার জীবনের বা তারা অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণী যে জীবন কাটাচ্ছে তার জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েছেন তারা, তাই তারা বলছেন কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় বৈচিত্র্যহীনভাবে, খুব সাধারণভাবে, সাদামাটাভাবে আমাদের দিন চলে যায়। চলে যায় দিন আমাদের সুখেতে ধার দেনাতে। চলে যায় দিন আমাদের অসুখে, ভুল বলেছি একটু, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এই 4 লাইন পড়ার পর আমি একটা জিনিস বলে দিতে চাই। দেখো, চরণান্তিক মিল রয়েছে। 16 লাইনের কবিতা বা 16 পংক্তির কবিতা, চরণে মিল রয়েছে। আচ্ছা, প্রত্যেক চরণের শেষে গিয়ে দেখো 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা লাইনে মিল আসছে। এই যে মিল আসাটা তোমাদের খেয়াল রাখতে হবে। চলে যায় আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। কি ব্যাপারটা দাঁড়ালো?
এই লাইনে তাদের বা এই পংক্তির মধ্যে দিয়ে তাদের যে অল্পে খুশি থাকার দাবি, এর পিছনে একটা কঠিন সত্যি কথা উঠে এসেছে। কি সেই সত্যি কথা? অসুখে ধার দেনাতে, মানে অর্থাৎ আমরা নিজেদের অসুখ যখন করছে বা শরীর খারাপ হচ্ছে, আমরা ধার দেনা করছি, এভাবেই আমাদের দিন চলে যাচ্ছে। এই সমস্ত কিছুকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা নেশা করছি, গঞ্জিকা গাঁজা সেবন করছি। এখানে দেখো কোনো মদ্যপানের কথা বলা হচ্ছে না, মদ খাওয়ার কথা বলা হচ্ছে না, গাঁজা সেবনের কথা বলা হচ্ছে। আমরা যারা একটু গ্রাম বাংলায় রয়েছি, এই গাঁজা খুব সহজে পাওয়া যায়, তারা একটু খোঁজ খবর করলেই তারা জানতে পারবে। এখন জয় গোস্বামী একটা মফস্বল এরিয়ার মানুষ, রানাঘাট তার বাড়ি, নদিয়া জেলার রানাঘাট শহর, মফস্বল শহর, সেখানে তার বাড়ি ছিল। তিনি সেখান থেকে ডেলি যাতায়াত করতেন। ডেলি ট্রেনে যাতায়াত করা বা তার ওই একটা গ্রামীণ বা একটা মফস্বল শহরে, সেই যে সময় জয় গোস্বামী এখানে ছিলেন, রানাঘাটে ছিলেন, সেই সময়ে রানাঘাট যেভাবে ছিল, সেই সময়ে এই জিনিসগুলো আরো বেশি করে ফুটে উঠতে বাধ্য। ঠিক সেই জায়গাতেই তিনি এই কথাটা বলছেন, ঠিক সেই জায়গা থেকেই কবিতাটা লেখা হচ্ছে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। আসলে টাকাটা খরচ করারও একটা পন্থা আছে। হয়তো সেই দিন এক্সট্রা বা ওভার ডিউটি করে তারা, অর্থাৎ খেটে খাওয়া মানুষগুলো একটু বেশি পয়সা ইনকাম করেছিল, তাই তারা বেশি বাজার করে নিয়ে আসলো। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই গোলাপ চারাও কিন্তু একটা প্রতীকী অর্থ বহন করছে। গোলাপ চারা নয়, আসল কথা আমরা একটা রোমান্টিসিজমের পর্যায়ে পৌঁছে যাই। হয়তো বাড়িতে যারা অবস্থান করছে তাদের জন্য সুখের কোনো বা মানে অপ্রয়োজনীয় কোনো জিনিস কিনে নিয়ে আসলো, যারা যেখানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মানে পাওয়ার পরে বা বাড়িতে নিয়ে আসার পরেই সেই বিষয়টা যেটা হলে ঠিক আছে, না হলেও কোনো ক্ষতি নেই, এই জাতীয় জিনিসগুলো তারা বাড়িতে নিয়ে আসছে। কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? এখানে গোলাপ চারাটার কথা বলা হচ্ছে রোমান্টিসিজমের প্রতীক, বা যদি আমি যেভাবে উপস্থাপন করলাম সেটাও হতে পারে। অর্থাৎ আমরা এটাকে কিভাবে উপস্থাপন করব, আমরা কিভাবে গোটা বিষয়টাকে দেখব, এটাও কিন্তু একটা প্রতীক। সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। অর্থাৎ আমরা যেটা নিয়ে আসলাম সেটা নষ্ট হয়ে যাবে না তো, সেটা খারাপ হয়ে যাবে না তো, সেসব ভাবনা পরের কথা। কিনে নিয়ে আসতে যথেষ্ট, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। কারণ আজকে আমি ভালো রকম প্রফিট করেছি, ভালো রকম ইনকাম করেছি, এই অবস্থাতে আমি ভালো রকম ভাবে বা আমি একটু নেশাগ্রস্ত হইনি। অর্থাৎ সুখেও নেশা করছেন, দুঃখেও নেশা করছেন। আমরা তো এতেই খুশি, আমরা তো এতেই খুশি। বলো আর অধিক কে চাই? এর অধিক আমাদের কি চাই? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরে রাত দুপুরে, খেতে বসে রাগ জোরে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এখানে এসে কবিতার আসল পাঞ্চ লাইন দিয়ে দেওয়া হলো, এবং এই লাইনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। সামান্য ঠান্ডা ভাত যেটা নুন মিশিয়ে তারা খেতে পারতো, সেই জিনিসটাও তাদের জুটছে না। কোনোদিন তারা একটু ভালো পয়সা উপায় করতে পারছে, ইনকাম করতে পারছে, কিন্তু বেশিরভাগ দিনই তাদের নুন কিনে আনার পয়সাটুকু থাকছে না। অন্য বিলাসিতা তো দূরে থাক, যখন সেটা পাচ্ছে না, রাগ চড়ে আমার মাথায়, আমি তার মাথায় চলি। অর্থাৎ প্রচন্ডভাবে রাগারাগি করি, যার ফলে কি হয়ে যায় আমরা বুঝতে পারি না। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, বাপ বেটা দুভাই মিলে। অর্থাৎ আসলে এখানে বাপ বেটা বলতে পারিবারিক কোন্দলের কথা বলা হচ্ছে, পারিবারিক বিবাদের কথা বলা হচ্ছে। বাপ বেটা দু ভাই বলতে পুরুষ সদস্যদের সম্মিলিত, অর্থাৎ দুই ভাই হতে পারে, কাকা যেটা হতে পারে, অর্থাৎ দু ভাই মিলে, মোট কথা অর্থাৎ পরিবারের পুরুষ সদস্যরা মিলে ঝামেলা লাগিয়ে দিল। সেই ঝামেলা দেখার জন্য পাড়ার প্রত্যেক সদস্য হাজির, যেটা হয়ে থাকে। এটা খেয়াল রেখো, তুমি একটা বস্তির চেতনার বা বস্তির মধ্যে বসবাস করা মানুষদের কথা তুমি পড়ছো। এই কবিতাটা পড়তে গেলে আমাদের নিম্নবিত্তের কথা মনে রাখতে হবে। আমরা আজকে যারা একত্রিত হয়েছি তারা প্রত্যেকে কিন্তু মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত চেতনা আর নিম্নবিত্ত চেতনার মধ্যে তফাৎ আছে। এই নিম্নবিত্ত চেতনার ব্যাপারটা এই কবিতার মধ্যে উঠে আসছে। কি করি তো তার তাতে কি, অর্থাৎ সারা পাড়া মাথায় করি তাতে কি, আমরা তো সামান্য লোক, অর্থাৎ আমাদের সব লাজ লজ্জা নেই। আজকে আমরা সুইসাইড করতে গেলাম, পরের দিন সব মিটে গেল, আবার সব ঠিকঠাক। অর্থাৎ ঝামেলা করলাম, মারামারি করলাম, যা কিছু করলাম, পরের দিন আবার সব ঠিকঠাক, আবার সকালবেলা উঠে কাজে চলে গেলাম। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক।
আরো গুরুত্বপূর্ণ লাইন কবিতায়, এই যে শেষ লাইনটা দেওয়া হলো, এই লাইনটার মধ্যে দিয়ে গোটা সমাজ ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাকে তুলে নিয়ে আসলেন কবি। কোথাও গিয়ে দেখো শাসক দলের, অর্থাৎ যে শাসক দল যে সময়ই ক্ষমতায় থাকুক না কেন, রাজনীতির দিক থেকে যদি বলি, তাদেরকে অ্যাটাক করা হলো, তাদেরকে আক্রমণ করে কবি এই কথাটা বলা হলো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, অর্থাৎ আমাদের নুনটুকু দেওয়ার ব্যবস্থা যেন সবসময় সরকার পক্ষ বা ক্ষমতাসীন লোকেরা যেন করে থাকে। এটাই এই কবিতার পাঁচ লাইন। তাহলে এই দু জায়গাতে কবিতাটা খুব গুরুত্বপূর্ণ লাইন। একটা হচ্ছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আর একটা হচ্ছে কোথায় যেন বলেছিলাম, খেয়াল করতে পারছি না, দু জায়গার মধ্যে কথা গুরুত্বপূর্ণ, একটু মনে করে দেবে কোন আরেকটা জায়গায় বলেছিলাম আমি, প্রথম দিকে বলেছিলাম খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে, হ্যাঁ, খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে একটা লাইন, আর শেষ লাইনটা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আর একবার রিপিট করে দিই ব্যাপারটা, কি কি বলেছিলাম, 16টা লাইন। এটা শুধুমাত্র নুন কবিতার জন্য ইম্পর্টেন্ট এমনটা নয়, প্রত্যেকটা কবিতার জন্য কতগুলো পংক্তি রয়েছে বা লাইন রয়েছে তোমাকে মনে রাখতে হচ্ছে। দ্বিতীয়ত, যে কোনো জায়গা থেকে শূন্যস্থান পূরণ আসতেই পারে, বিশেষ করে কবিতাতে। আচ্ছা, তৃতীয়ত, কতগুলো জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা একটু পাকামি ধরনের প্রশ্ন, কিন্তু প্রশ্ন আসে, পিএসসি প্যাটার্ন যদি প্রশ্ন হয়ে যায় তাতে করে এই ধরনের প্রশ্ন আসবে। একাধিক শব্দ, অর্থাৎ একই শব্দ যদি একাধিকবার, একের বেশি বার ব্যবহার করা হয়ে যায়, সেই শব্দটা একটু কাউন্ট করে দেবে, একটু গুণে রাখবে, যে কোনো কবিতার ক্ষেত্রে, যে কোনো টেক্সটের ক্ষেত্রে। হ্যাঁ, আর এগুলো মূলত এই যে ধরনের পাকামি প্রশ্ন বললাম না, যে জিজ্ঞাসার চিহ্ন, দেখো প্রথম লাইনের শুরুতেই জিজ্ঞাসার চিহ্ন, আবার দেখো মাঝামাঝি জায়গায় এসে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ 8 লাইন একটা জিজ্ঞাসা চিহ্ন বসানো হয়েছে। এই যে মার্কিং গুলো, অর্থাৎ এই জায়গাগুলো তুমি সবসময় চিহ্নিতকরণ করে রাখবে, এই জায়গা থেকে প্রশ্ন হবে। আর একটা দেখো কবিতার মাঝামাঝি জায়গাতে, মানে ওই একই লাইনে দু জায়গায় মোট 3 বার, এখানে 5টা, মোট যতগুলো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে দেখে রাখবে। এই ধরনের চালাকি প্রশ্ন হয়। আর আবারও বলছি আরেকটা জিনিস, একই শব্দ যদি একের বেশি বার ব্যবহার করা হয়, সেটা শুধুমাত্র কবিতা থেকে এই ধরনের প্রশ্ন আসে, সেটা আলাদা করে মার্ক করে রাখবে। এটা একটা কবিতা থেকে বলছি, এটা একটা কবিতার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ আমি যখন কবিতা পড়বো এই কথাগুলো মার্কিং করছি, এবং এই কথাগুলো আবার আমি রিপিট করছি যাতে তোমরা ভুলে না যাও, যাতে তোমার এসএসসিটা হয়ে যায়। কি কবিতা যখন পড়ছি, কত লাইনের কবিতা, জ্যোতিচিহ্ন কি কি রয়েছে, যদি জিজ্ঞেস করো জ্যোতিচিহ্ন বেশি বার ব্যবহার করা হচ্ছে, সেটা একবার ব্যবহার করা হলেও সেটা, একের বেশি, একই শব্দ যদি একের বেশি বার ব্যবহার করা হয়ে থাকে সেটা, আর কিছু গুরুত্বপূর্ণ লাইন যেটা কবিতাকে ধরে রাখে। এখানে এই দুটো লাইন পুরো কবিতাটাকে ধরে রেখেছে, সেই জায়গাটা তোমাকে মার্ক করতে হবে, এবং এর বাইরে তুমি প্রশ্ন পাবে না। আর চেষ্টা করবে কবিতাটা মুখস্থ করতে। সত্যি এর বাইরে কখনো প্রশ্ন হয় না। কি ধরনের প্রশ্ন হবে এবার একটু দেখে নেব। তার আগে কয়েকটা জিনিস, এই যে গুরুত্বপূর্ণ পংক্তির বিশ্লেষণ, এটা নোটে রয়েছে, তোমরা পেয়ে গেছো, ওই জায়গাগুলো দেখে নিও, খুব ভালো করে দেখে নিও, কারণ এই জায়গাগুলো পড়াচ্ছে নিশ্চয়ই আমরা বুঝে গেছি, আমাদের বোধ কাজ করে গেছে। এই জায়গাগুলো তোমরা একটু ভালোভাবে যখন পড়বে তখন দেখবে, একই সঙ্গে বুঝে পড়ার চেষ্টা করো, কারণ যদি বোধ কনসেপচুয়াল প্রশ্ন আসে না, তাহলে মুখস্থ বিদ্যাটা কাজে দেবে না, তখন কনসেপ্টটাই বড় হয়ে উঠবে। তো এটা হলো বিষয়। আবার এই যে ব্যাখ্যা পংক্তি এগুলো নোটে রয়েছে, দেখে নেবে। আমরা সরাসরি প্রশ্নের ক্ষেত্রে চলে আসি। আর একটা বিষয় দেখবে, দুটো কবিতার ক্ষেত্রে ভাষা, এই ভাষাটা একটু খেয়াল করো। চিত্রকল্প কোনগুলো, যেগুলো ছবিতে ভেসে ওঠে, এটা চিত্রকল্প বলতে যেটা আমরা এই যে টান দিই গঞ্জি কাটে, যে জিনিসটা ছবির মতো কোনো জিনিস ফুটে ওঠে, মানে যে কোনো বিষয় যখন কবি বর্ণনা করেন ছবির মতো যদি ফুটে ওঠে তোমার সামনে, সেটাকে বলা হয় চিত্রকল্প। ঠিক এই বিষয়গুলো তোমাকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে। এবার আমরা প্রশ্ন করছি, জয় গোস্বামী কবে জন্মগ্রহণ করেন? এটা সত্য নয়, এটা সত্য নয়। হ্যাঁ, এটা 1954 হবে, এটা 1954। আচ্ছা, পরেরটা, নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? আচ্ছা, জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থ পত্নজিৎ। ঠিক আছে, এটা একটু মনে রেখো, পত্নজিৎ, অর্থাৎ এইটা পত্নজিৎ, জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থ পত্নজিৎ।
আচ্ছা, তারাও একটু দেখে আমি বলে দিই, এটা কাব্যগ্রন্থটার প্রকাশকাল হচ্ছে 1976। না না না, 1978। আচ্ছা, এখানে একটুখানি মারপ্যাচ আছে, 1978, ঠিক আছে। কিন্তু ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ প্রকাশিত হয়েছিল 1977। এখানে দেখো, বলে নি তারপর কথা। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ প্রকাশের দিক থেকে প্রথম, প্রকাশের দিক থেকে দ্বিতীয় হচ্ছে পত্নজিৎ, কিন্তু লিখেছেন যেটা সেটা হচ্ছে পত্নজিৎ প্রথম, ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ দ্বিতীয়। প্রকাশের দিক থেকে উল্টে গেছে, ঠিক আছে? নিশ্চয়ই ব্যাপারটা বুঝেছো। লেখার সময়ে পত্নজিৎ প্রথম, প্রকাশের সময় পত্নজিৎ 2 নম্বরে চলে গেছে। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ লেখার সময় 2 নম্বরে, প্রকাশের সময় 1-এ চলে এসেছে। গেল, পরের প্রশ্ন আসছে। কবিতায় নুন কি প্রতিনিধিত্ব করে বা কিসের প্রতিনিধিত্ব করে? মৌলিক প্রয়োজন, নাকি আনন্দের প্রতীক, নাকি দৈনন্দিন সংগ্রাম, নাকি খাদ্য উপাদান? ভুল আছে এখানে, এখানে ভুল আছে। দৈনন্দিন সংগ্রামের প্রতীক না না না, দৈনন্দিন সংগ্রাম হবে, এখানে ভুল লেখা আছে। এটা হবে দৈনন্দিন সংগ্রাম। কারণ তুমি খুব ভালো করে বুঝতে পারছো নুন আসলে একটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, মৌলিক প্রয়োজন নয়। নিচের কোন পংক্তি নুন কবিতায় মাদক সেবনের বর্ণনা দেয়? রাত্রিরে 2 ভাই মিলে টান্দি গঞ্জি কাটে। একদম। পরের প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, লাইনটির অর্থ কি? সামাজিক ও রাষ্ট্রিক দাবি ও প্রতিবাদ। একদম। একটা জিনিস দেখছো, এগুলো পুরোটা কনসেপচুয়াল প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথমে দুটো তথ্যভিত্তিক প্রশ্ন দেওয়া হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমাকে তোমার কাজ হচ্ছে যে তথ্যের সঙ্গে সঙ্গে একদম কনসেপচুয়াল বিষয়টাকেও ক্লিয়ার রাখা। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি।